বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিডওয়াইফারি ডে উপলক্ষে আয়োজিত শ্যামলী নার্সিং কলেজ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত প্রিন্সিপাল ম্যাডাম, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং আমার মিডওয়াইফের স্টুডেন্টরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে এমন একটা দিবস যার সাথে আমি সরাসরি সম্পৃক্ত না, কারণ আমি একজন সাধারণ মানুষ। আমার সামনে যারা গোলাপি রঙের পোশাক পরে বসে আছো, তোমরা সত্যি তোমাদের পেশাটা অসাধারণ। তোমরা তোমরা এখন বয়সে অনেক তরুণ, অনেক ছোট। তোমরা হয়তো ফিল করতে পারছো না যে তোমার পেশাটা কত মহৎ এবং তোমার পেশাটা কত উপভোগ করার মতো একটা পেশা। আজকের এই দিনে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা প্রফেশনে নিজেদেরকে নিয়োজিত করার জন্য। এতক্ষণ ধরে তোমাদের ম্যাডামের যে বক্তৃতা শুনলাম, সেখান থেকে আমরা অনেক কিছুই শিখলাম। সেটা হয়তো তোমরা এর মধ্যেই খেয়াল করেছো, কেন তোমাদের পোশাকের রংটা গোলাপি। সত্যি এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। এটা যদি তুমি খুব নিজের আপন মনে চিন্তা করো যে সত্যিই তো একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, তার গায়ের রঙের সাথে মিলিয়ে আমি আমাকে সেই রঙে নিজেকে সুসজ্জিত করেছি, তাহলে এটা কিন্তু সত্যি একটা উপভোগ করার মতো একটা বিষয়। যাই হোক, আমি তোমাদের মিডওয়াইফদের নিয়ে তেমন কিছু বলতে পারি না, কারণ এই সম্পর্কে আমার ধারণা কম। আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তোমাদের কাছে একটু শেয়ার করতে চাই যে একজন মিডওয়াইফ কতটা প্রয়োজন, এটা আজকে একটু তোমাদেরকে শেয়ার করব ছোট্ট করে আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে। আল্লাহ তাআলার রহমতে আমি দুইটা সন্তানের মা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আমার যখন প্রথম সন্তানের মা হই আমি, তখন আমার খুবই কম বয়স। স্বাভাবিকভাবেই প্রথম মা হচ্ছি। এখানকার কি কষ্ট, মাতৃত্বকালীন সময়ের কি কষ্ট, বাচ্চা পৃথিবীতে আনার কি কষ্ট, বা পরবর্তীতে কি কষ্ট হতে পারে, এই সম্পর্কে আজ থেকে অনেক বছর আগে, 18 বছর আগের কথা, তখন আমার এতটা জ্ঞান ছিল না। বা তোমরা এখন যেমন ইন্টারনেটে খুব সহজেই চাইলে একটা অ্যান্ড্রয়েড সেট হাতে থাকলেই তোমরা কিন্তু বিশ্বের সব বিষয়গুলোই তুমি যেটুকু জানতে চাও সেটুকুই তোমার সামনে কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসে। সেই বিষয়টা নিয়ে তোমরা রিসার্চ করতে পারো, তোমরা জানতে পারো। আমার সেই সময় আমার সেই সুযোগ বা সেই আগ্রহ বা সেই পরিবেশ ছিল না। তো আমার বাচ্চা যখন জন্ম হয়, তখন আমার পাশে ডক্টর হিসেবে ছিলেন আমার খুব কাছের এক আন্টি। তো উনি আমাকে খুব বলছিলেন যে তুমি একটু ধৈর্য ধরো, তাহলে তোমার বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে, 2-1 ঘন্টা ধৈর্য ধরো। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি কতক্ষণ আর এভাবে থাকবো, আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সিজার করে ফেললেই কি ভালো হয়? আমি আন্টিকে বলছিলাম, আন্টি আসলে আমি ভয়, আমার সময়ের সাথে সাথে ভয়টা বাড়তেছে, আমার মনে হয় আপনি আমাকে সিজার করে দেন। আন্টি আমার হাতটা ধরে অনেক বোঝানোর চেষ্টা করলো যে তুমি একটু ধৈর্য ধরো, দেখবা আল্লাহ তাআলা তোমার যে সন্তান তোমার গর্ভে দিয়েছেন, উনি পৃথিবীতে তোমার সন্তানকে আনার দায়িত্ব নিয়েছেন। তুমি একটু ধৈর্য ধরো, একটু সাপোর্ট করো, দেখবা তোমার বাচ্চা নর্মালি পৃথিবীতে চলে আসবে। ইতিমধ্যে আমার শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ড একমাত্র ছেলে, তার সন্তান বংশে আসাটা, সেই সমাজ ব্যবস্থায় সুস্থভাবে সুস্থ একটা বাচ্চা পৃথিবীতে আনা খুব জরুরি মনে হলো পারিবারিক পক্ষ থেকে। এবং সবাই মিলে সিদ্ধান্ত হলো যে বাচ্চাটাকে সিজারিয়ান পদ্ধতিতে খুব তাড়াতাড়ি যেন দুনিয়ায় সুস্থভাবে আনা যায়। স্বাভাবিকভাবেই আমার বাচ্চাটা সিজার হলো। আমরা সবাই খুব আনন্দ পেলাম, খুব সুন্দর একটা বাচ্চা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। কিন্তু সমস্যাটা হলো তার পরবর্তীতে আমার যে ব্যাক পেইন শুরু হলো, আমার যে পেটের ব্যথা, কাটার মাঝে মাঝেই যে আমার সিজারিয়ানের অপারেশনের যে কাটাটা, সেটা মাঝে মাঝেই যে পেইন শুরু হলো, এটা আমাকে খুব ভোগাইতে শুরু করলো। যেহেতু আমি একজন কর্মজীবী নারী,
আমাকে তো কাজে যেতে হয়। এই যে একটা স্বেচ্ছায় করে নেওয়া একটা শরীরের মধ্যে একটা খুঁত তৈরি করে নিলাম, এটার দায় কিন্তু আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। এভাবে দিন যাইতে যাইতে যখন আমি দ্বিতীয়বার আবার মা হচ্ছি, তখন আমি ডক্টরের কাছে গেলাম যে আমি আর সিজার করতে চাই না, আমি চাই আমার একটা নর্মাল বাচ্চা হোক। কিন্তু পরবর্তীতে আমি যেই ডাক্তারের আন্ডারে ছিলাম, উনি আমাকে বুঝাইলো যে দেখো, তুমি চাইলে দ্বিতীয়বার নর্মাল বাচ্চা নেওয়া সম্ভব, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। তোমাকে পুরো 12 ঘন্টা সময় আমাকে নিয়ে বসে থাকতে হবে, যে সময়টা আসলে আমি তোমাকে দিতে পারবো না। সেকেন্ডবারও আমাকে সিজার করে ফেলতে হলো। কে নিবে বাচ্চার ঝুঁকি? যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়, যদি আমার ইউটেরাসটা ফেটে যায়, ভেতরে ব্লিডিং শুরু হয়, অনেক ঝুঁকি। তো আজকে এসে আমি বুঝতে পারি যে আমাদের দেশে হসপিটালগুলোতে বা ক্লিনিকগুলোতে দক্ষ মিডওয়াইফ যদি থাকতো, আমার মতো এরকম অনেক ভুক্তভোগী মা এখান থেকে মুক্তি পেত। তোমরাও এক সময় এটা উপলব্ধি করতে পারবে। আমি চাই না আমার মতো এরকম ভুক্তভোগী আরো মা বাংলাদেশে আসুক। আমি চাই তোমরা যারা মিডওয়াইফ, তোমরা গর্ভবতী মাকে গর্ভকালীন সময়ের শুরু থেকেই মানসিকভাবে প্রস্তুত করো, যেন তারা অপেক্ষা করে এবং এই যে গর্ভকালীন সময়টা নিজেদের পরিচর্যা করে। তোমরা পরিবারকে সচেতন করো যেন গর্ভবতী মায়ের সঠিক পরিচর্যাটা করে, এবং বাচ্চা জন্ম হওয়ার পরে দুগ্ধকালীন সময়েও যে মায়ের একটা পরিচর্যার দরকার আছে বাচ্চার পাশাপাশি, এই বিষয়টাও যেন পরিবারের মানুষ এবং সেই মা জানে। সেটার প্রতি তোমরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, এটা তোমাদের কাছে আমার প্রত্যাশা। আশা করি আমার এই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে যে তোমরা একটা মানুষের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো। তো যাই হোক, এই যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, এই জন্য আগে তোমাকে প্রস্তুত হইতে হবে। তোমার আচার আচরণে, তোমার ধৈর্যে, তোমার নিজের ব্যক্তিত্বে, তোমার স্রষ্টার প্রতি বিশ্বাসের জায়গা থেকে এই জিনিসগুলো যদি নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তাহলে নিশ্চয়ই তুমি তোমার সেই গর্ভবতী মায়ের এবং পরবর্তী যে দুগ্ধদানকারী মা, তাদের সেবা নিশ্চয়ই তোমরা দিতে পারবে। সবশেষে তোমাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং তোমরা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত একজন মিডওয়াইফ হও, বিখ্যাত একজন মিডওয়াইফ হও, এই দোয়া থাকবে তোমাদের জন্য। সবাইকে ধন্যবাদ।